করলাম। ভাবলাম যে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করি। এখানে হচ্ছে আমি চিকেন বল, কয়েকটা স্প্রিং রোল ছিল আর সসেস একটু করে ফ্রাই করে নিচ্ছি। সাথে হচ্ছে আমি একটু করে ফ্রেঞ্চ ফ্রাইও করছি। মিট বক্স বানানোর প্ল্যান আমার। তো দেখি যে অবশেষে কি হয়। 4টার দিকে হচ্ছে ভাবি কল দিয়েছে। কল দিয়ে বলছে যে রিয়ানার ফ্রেন্ড আসতে চায় আমার বাসায়। আর ওই সময় আজকে রান্নার সময় থেকে আমার এমন মাথা ব্যথা, তো আমি আর না করিনি। ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একাই তো আসবে, আসুক। তো আমি হচ্ছে ঘুমিয়েছিলাম। ভাবলাম যে মাথা ব্যথাটা কমুক, আর আরএমকে হচ্ছে আসার সময় বলে দিব কিছু একটা নাস্তা নিয়ে আসতে। তো আরএম একটু আগে এসএমএস করলো যে ওর আসতে হচ্ছে আজকে একটু লেট হবে। তো ভাবলাম যে এখন আর কি করার, উঠে তো কিছু একটা বানিয়ে তাকে দিতে হবে। তো এই ঝটপট ভাবলাম কি দেওয়া যায়। তো মনে হলো যে কেন না একটু মিট বক্স বানিয়ে দিই। তো এখানে হচ্ছে আমি একটা অফ ক্যামেরাতেই সস বানিয়ে নিয়েছি। মেয়োনিজ, মাস্টার্ড সস, তারপর হচ্ছে আপনি একটু গুঁড়া দুধ অ্যাড করেছি, গোলমরিচ, আর হচ্ছে টমেটো সস। তো প্রথমে হচ্ছে লেয়ারিং করে দিলাম। ফ্রেঞ্চ ফ্রাই করেছি একটু সেটা, তারপর সসেজ, মিটবল, আর সেই সাথে হচ্ছে ভেবেছিলাম চিপস দিব, কিন্তু আমার ঘরে চিপস নেই। তারপর দেখলাম যে কিছু স্প্রিং রোল আছে, তো সেটাও ভেজে এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি হচ্ছে আবারও লেয়ারিং করে দিয়েছি। তারপর এখন হচ্ছে সস দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে আর একটু সস বানাতে হবে, কম হয়ে গিয়েছে। এখন হচ্ছে অল্প একটু করে বিবিকিউ সস দিয়ে দিচ্ছি, যেন ফ্লেভারটা থাকে আর কি। এখন হচ্ছে একটু চিজ দিয়ে, তারপর চিলি ফ্লেক্স দিয়ে আমি এটাকে 4-5 মিনিটের জন্য ওভেনে বেক করে নিব। তো এটা বেক করে নিয়ে আসি। এই তো রেডি হয়ে গেল হোমমেড মিট বক্স। তবে এখানে আরেকটু চিজ দিলে ভালো হতো, কিন্তু আমার বাসায় হচ্ছে চিজ শেষ হয়ে গিয়েছিল। আনএক্সপেক্টেড গেস্ট তো আসলো, কিন্তু এরপর আমি কি করেছি আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি। কারণ ওই যে বললাম আমার মাথা ব্যথা ছিল, আর জানেনই তো একবার মাইগ্রেনের ব্যথা হলে সারাটা দিন নষ্ট হয়ে যায়। তা আমি কোনো রকম হচ্ছে তাদেরকে মিট বক্স বা মিট বক্স কিংবা মিট বোল যেটাই বলেন বানিয়ে দিয়েছিলাম। তো খাওয়ার সময় আমি লিয়ানের ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিলাম, ওর নাম হচ্ছে মুনিরা, কেমন হয়েছে। তো আমাকে এত সুন্দর একটা অ্যান্সার দিয়েছে, তো মনে হচ্ছিল যে একটু রেকর্ড করলে ভালো হতো। সে বলছিল যে, "আন্টি আপনি যাই রান্না করেন না কেন সেটাই খেতে অনেক মজার হয়।" তো যাই হোক, এরপর আরএম ব্যাক করার সময় লুচি চাপ লিয়ানার জন্য আর আমার জন্য ডাম্পলিং নিয়ে এসেছিল। তো আমি ভাবিনি যে সে ডাম্পলিং নিয়ে আসবে। তো লুচি চাপ হচ্ছে তাদেরকে খেতে দিলাম। আর ২ প্লেট ডাম্পলিং এনেছিল, আমি খেলাম। হয়েছে কি, বসুন্ধরা রোডে একটা ফুড স্টল আছে। দাঁড়িয়েই খায় মোটামুটি। সেখানে না অনেক কিছু পাওয়া যায়। একটা ফুড স্টলের মধ্যে লাইক হচ্ছে আপনার ফুচকা, চটপটি, ঝালমুড়ি, নুডলস, তারপর হচ্ছে এই যে এরকম কি বলে ডাম্পলিং। তো আর পাশে হচ্ছে আমার ওই যে ফেভারিট টি স্টলটা, যেখান থেকে আমি সবসময় চা খাই বসুন্ধরা গেলেই। তো সেদিনও বরাবরের মতো হচ্ছে যেহেতু যমুনাতে গিয়েছিলাম, তো সেখানে লাঞ্চ করেছি। আর ব্যাক করার সময় ভাবলাম ১ কাপ চা খেয়ে যাই।
তো চা খাওয়ার সময় দেখলাম যে অনেকে ডাম্পলিং খাচ্ছিল। আর আমি যেহেতু অনেক ডাম্পলিং পছন্দ করি, সো কাউকে খেতে দেখলে আমার খুব ক্রেভিংস হয়। তো আরএমকে বলার পর সে বলল যে, "আচ্ছা ঠিক আছে তুমিও খাও।" তো আমি বললাম যে, "না আমার এখন পেট ভরা, আমি এখন খাবো না।" তো বলে, "তাহলে বাসায় নিয়ে যাই।" আর আমার তখন ওয়েটও করতে ইচ্ছে করছিল না। কারণ ডাম্পলিং যেহেতু বয়েল হতে টাইম লাগে, সো দেখা যাবে যে আমাকে আবার ওয়েট করতে হবে। তো বললাম যে, "না থাক আজকে আর খাবো না।" তো সেটার জন্যই হচ্ছে ওইদিন ডাম্পলিং নিয়ে এসেছিল। তো আমি হচ্ছে ১ প্লেট খেয়ে আরেক প্লেট রেখে দিয়েছি। ভাবলাম যদি ভাবি মুনিরাকে নিতে আসে তখন মানে ভাবিকে দিব। আর তারপর দেখলাম যে অনেক মানে রাত হয়ে গিয়েছে, অলমোস্ট ৮ টার মতো বেজে গিয়েছে। কেউ আসে না মুনিরাকে নিতে। I think এরকমই হবে টাইমটা। তারপর আমি ভাবলাম হয়তোবা মুনিরার ভাই আসবে আর ভাবি আসবে না। একটু পরেই দেখি যে ভাবি এসেছে, সাথে ভাইয়াও এসেছে। তো ভাইয়াকে দেখে আমি একটু অবাক হয়েছি কারণ ভাইয়ার তো আসার কথা না। তো এখন আমি ওর একটু টেনশনেও পড়ে গিয়েছি যে এখন কি করব আমি কি রেখে? মানে আগে যদি জানতাম যে ভাইয়া ভাবি ২ জনই আসবে তাহলে মাথা ব্যাথা নিয়েও হয়তোবা আমি কিছু একটা মানে প্রিপারেশন নিতাম বানানোর। তো কি আর করার, আমি আর কোনো কিছু তো বানাইনি। পরে দেখলাম যে ভাবি হচ্ছে পুরি, পেঁয়াজু, আলুর চপ এগুলো নিয়ে এসেছে। আর এতগুলি নিয়ে এসেছে, সো ওনাদের খাবার দিয়েই ওনাদেরকেই খাওয়ালাম আরকি। সাথে একটু ডাম্পলিং দিয়েছিলাম আর চা দিয়েছিলাম। মানে ব্যাপারটা কত মজার, তাই না? গেস্ট যে খাবার নিয়ে এসেছে তাকেই মানে তাদের খাবার তাকে আমি সার্ভ করলাম। তাছাড়া বাসায় যদি হঠাৎ কোনো গেস্ট আসে না একটু ঝামেলায় পড়তে হয়। কারণ আমি যেহেতু একা থাকি, সো আমি ওদের সাথে গসিপ করব না রান্না করে তাদেরকে সার্ভ করব। তো যাই হোক, এখানে না আমি যে জাফরান এসেন্সটা ইউজ করি, এটা না খুবই ভালো। মানে এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি ইউজ করি। সো পোলাও বিরিয়ানিতে দিলে হয় কি অনেক সুন্দর জাফরানের একটা ফ্লেভার আসে আর শাহিও একটা ফ্লেভার পাওয়া যায়। সো আপনারা চাইলে এই জাফরান এসেন্সটা ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের আজকের শুক্রবারের স্পেশাল লাঞ্চ। এখানে সাদা পোলাও, চিকেন রেজালা, সালাদ করেছিলাম। সাথে হচ্ছে কয়েক পিস ফ্রিজে টিকিয়া ছিল। তো ভাবলাম এটাও ভেজে নেই। আর যেহেতু এখন ছুটির সময়, আবার বৃষ্টিও পড়ে মাঝে মধ্যে, মানে এটা বেশ কিছুদিন আগের ক্লিপ। তো ভাবলাম যে কেন না এই ধরনের খাবার একটু খাওয়া যাক। তো এখন হচ্ছে আমরা আমাদের লাঞ্চটা এনজয় করছি। আর হ্যাঁ, সাথে কিন্তু এখানে ম্যাঙ্গো লাসিও বানিয়েছিলাম। এই ম্যাঙ্গো লাসিটা মানে আমার বাসায় সবাই খেতে খুব পছন্দ করে। তো অন্য সময় আমি হচ্ছে আর্মির প্লেটে খাবার মানে সার্ভ করি। আজকে হচ্ছে সে আমাকে করে দিচ্ছে। এখন যেহেতু আমের সিজন, সো আম দিয়ে এটা সেটা না বানালে কি চলে? আমি ভিডিওতে যেটাই দেখি না কেন, সেটাই কেন জানি আমার ট্রাই করতে ইচ্ছে করে। তো আজকে একটা জিনিস ট্রাই করছি। এখানে ক্রিম চিজ, তারপর হচ্ছে হেভি ক্রিম, দেন কনডেন্স মিল্ক, এই ৩ টা দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নিয়েছি। আর হ্যাঁ, এগুলো কিন্তু অবশ্যই অনেক ঠান্ডা অবস্থাতে থাকতে হবে। এরপর আমি একটা ম্যাঙ্গো ব্লেন্ড করে নিয়েছিলাম। ম্যাঙ্গো পিউরি যেটাকে বলে, সেটা এখানে দিয়ে দিলাম। তো এই যে বিট করা শেষ। আর এখানে হচ্ছে আমি এনার্জি প্লাস একটা বিস্কিট নিয়েছি। সেই বিস্কিটের সাথে বাটার ভালো মতো মিক্স করে এরকম যেই মোল্ডের মধ্যে আমি হচ্ছে ডেজার্টটা বানাবো সেটাতে হচ্ছে এভাবে চেপে চেপে বসিয়ে দিয়েছি। তারপর এই মিশ্রণটা এখন এটার মধ্যে দিয়ে দিব। তো এই যে আমি হচ্ছে ক্রিম চিজগুলো দিয়ে তারপর উপরে আমের স্লাইসগুলো এভাবে দিয়ে দিয়েছি। এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আচ্ছা, অনেকে হয়তো ভাববেন ডেজার্টের ক্লিপ আর কেন দেখালাম না। অ্যাকচুয়ালি আমি রেসিপি শেয়ার করার জন্য সেই ক্লিপগুলি নেইনি। আমি বানাচ্ছিলাম। তো জাস্ট একটু মানে কয়েকটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ধরনের হচ্ছে মানে ক্রিম চিজ দিয়ে ডেজার্ট আমি অনেক আগে থেকেই বানাই।
মানে আমার যে দাওয়াত ব্লগ আছে শুরুর দিকে ওইখানে গেলেই দেখবেন। তবে সেটা ম্যাঙ্গো দিয়ে বানাইনি। ম্যাঙ্গো দিয়ে এবার ফার্স্ট টাইম বানিয়েছি। তো ওইটা ছিল হচ্ছে চকলেট দিয়ে। সো সবাই না মানে এই ধরনের ডেজার্ট খেতে অনেক পছন্দ করে। তো বেসিক্যালি আমি যে রেসিপি দেখেছিলাম সেটা হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক। তো আমি ভেবেছিলাম যে ওইটা বানাবো। কিন্তু ওইটা বানানোর জন্য না একটি স্পেশাল মোল্ড এর দরকার। যেই মোল্ড আমার ছিল না। তো আমি আমার মতো করে একটু বানিয়ে ট্রাই করলাম। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে আমি আজকে শাকসুকা বানিয়েছি, যেটা আমাদের দেশে অনেকে ডিম তেলানি বলে। কিন্তু এটার রান্না কিন্তু একটু ডিফারেন্ট। এটা হচ্ছে মিডল ইস্টার্ন একটা ফুড, মানে অ্যারাবিয়ান ফুডও বলতে পারেন। আর এটাতে হয় আপনার একটু রেড ক্যাপসিকাম, পাপরিকা এই ধরনের জিনিসপত্র ইউজ করে। তো হয়েছে কি, মানে গত বছর ওই যে ডামাস্কাস শর্মাতে শাকসুকা খেয়ে আরেম হচ্ছে একটা পোস্ট করেছিল। তো ওর নিউজ ফিডে সবাই বলছিল এটা অরিজিনাল শাকসুকা না, এটা তো এরকম থাকে না দেখতে। তারপর থেকে মানে সে আমাকে বলছিল যে কিভাবে অরিজিনাল শাকসুকা হয়, আমি যদি পারি তাকে যেন বানিয়ে খাওয়াই। তো আমি আজকে কালকে করতে, করতে অলমোস্ট ১ বছর হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে রেড ক্যাপসিকাম। এই রেড ক্যাপসিকামটা না একটু বেশি এক্সপেনসিভ। দেখা যেত যে প্ল্যান করে যেতাম কিনবো, কিন্তু যেহেতু ক্যাপসিকাম আমি সবার শেষে কিনি সবজিটা, তো সব বাজার করার পর মনে হতো যে হাতে কোনো টাকা পয়সাই থাকতো না। মানে অলমোস্ট শেষ হয়ে যেত। তো আর ক্যাপসিকাম আমার কেনা হতো না। তো ফাইনালি সেদিন যে আমি বাজার করলাম তখন ভাবলাম যে না একটা ক্যাপসিকাম নিতেই হবে। অনেকদিন ধরে বেচারাকে আমি ঘুরাচ্ছি। তো ক্যাপসিকাম আনলাম আর এই যে বানিয়ে ফেললাম। আর এই শাকসুকার সাথে না হয় কি পিটা ব্রেড, নান কিংবা এই ধরনের হচ্ছে আপনার গ্রিল করা টোস্ট খেতে বেশি ভালো লাগে। এতক্ষণ তো ভ্লগ রিলেটেড কথা বললাম। তো চলেন এবার হচ্ছে কমেন্ট রিলেটেড কথা বলি। তো লাস্ট ব্লগে আমি আমার কিচেন ট্যুর আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা সবাই এত বেশি পছন্দ করেছেন। মানে আমার এই ছোট্ট কিচেনটাকে যে আপনারা এত পছন্দ করবেন সেটা আমি কিন্তু চিন্তাও করতে পারিনি। আর লাভলি আপু তো আমাকে ১০০ র মধ্যে ১১০ দিয়ে দিয়েছেন। সো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই এত সুন্দর, সুন্দর কমেন্ট করেছেন। আসলে আমি কার কমেন্ট রেখে কার কমেন্ট পড়ব বুঝেই পাচ্ছিলাম না। তো যাই হোক, মানে যারা কিছু কোয়েশ্চেন করেছেন আমি তাদের কোয়েশ্চেনের রিপ্লাই দিচ্ছি। তো প্রথমত হচ্ছে বেশ কয়েকজন আপু জানতে চাচ্ছিলেন যে আমার এই কিচেনের সাইজ কত? সরি আপুরা, আমি আমার এই কিচেনের কত সাইজ সেটা আমি বলতে পারছি না। আর আমি কখনো মানে এটা জানার চেষ্টাও করিনি। অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাট কত বড় সাইজ সেটাও আমি জানি না। কারণ যতবারই ভাইয়াকে জিজ্ঞেস করি মানে আন্টির ছেলে, তো উনি হচ্ছে এর মধ্যে থেকে এর মধ্যে এরকম একটা বলে। মানে উনিও সিওর বলতে পারে না কত স্কোয়ার ফিট আমার ফ্ল্যাট। তো আমি তাই কিচেনটাও বলতে পারলাম না। আচ্ছা, বাকি কমেন্টে রিপ্লাই দেওয়ার আগে একটু করে বলে নেই এখন আমি কি করছি। তো এগুলো হচ্ছে চিজ। সবসময় তো আমি চিজ গ্রেট করে রাখি আপনারা দেখেন। তো এবার ভাবলাম যে একটু অন্যরকম করে কাটি। সো আলুর মতো স্লাইস করে কেটে আমি হচ্ছে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। শক্ত হওয়ার পর বক্সে ভরে এখন রেখে দিব। এর পরের কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে ক্যাবিনেটগুলো কি ম্যাটেরিয়ালস? এটা হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে বানিয়েছি। আর প্রাইস পড়েছে হচ্ছে ৳৩২,০০০ টোটাল। সো অনেকেই আছেন মানে আলাদা করে দাম জানতে চান। বলেন যে আপু এই মানে পার্টটুকুর কত দাম পড়েছে? তো যখন থেকে আমি ক্যাবিনেট দেখিয়েছি তখন থেকে আপনারা এই কোয়েশ্চেনটা করছেন। অ্যাকচুয়ালি আমি আলাদা করে দাম বলতে পারব না। কারণ আমি হচ্ছে টোটালটা বানিয়েছি একসাথে। সো ওই হিসেবে টোটাল আমাকে প্রাইস বলেছে। কোনোটার আলাদা করে প্রাইস নেই। এরপর হাসিনা আপু বলছিলেন যে তেলাপোকা হয় কিনা? সো আমি ৭ মাস হয়েছে ক্যাবিনেট বানিয়েছি। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত একটাও তেলাপোকা ছিল না। কারণ আমি যে শুরুর দিকে হচ্ছে তেলাপোকার যে জেল সেটা দিয়েছিলাম। আর প্রায় সময় এখন চেক করি। তেলাপোকা হবে কিনা সেটা সম্পূর্ণই নির্ভর করে আপনার উপর। আপনি আপনার ঘর-বাড়ি, কিচেন মানে কিভাবে টেক কেয়ার করছেন, কিভাবে কি করে রেখেছেন ওইটার উপর। তো এগুলো মাঝে মধ্যে চেক করতে হয়। যদি চেকে রাখেন এবং একটু খালি, খালি করে রাখেন তাহলে দেখবেন যে তেলাপোকা একদমই হবে না।
দেন আমি যখন বাসা চেঞ্জ করব তখন এই ক্যাবিনেট খুলে নিয়ে যেতে পারবো কিনা? তা আমার এখনো তেমন কোনো ইনটেনশন নেই এগুলো খুলে নিয়ে যাওয়ার মতো। সো বাসা যখন চেঞ্জ করব সেই বাসাটা কেমন হবে ওইটার উপর ডিপেন্ড করে। আর হ্যাঁ, এগুলো অবশ্যই খুলে নিয়ে যাওয়া যাবে। যে লাগিয়েছে উনিই বলেছে, "আপনি যদি নাও নিয়ে যান আমাকে বলবেন, আমি খুলে বিক্রি করে দিব।" তো যাই হোক, আরো হয়তোবা বেশ কিছু কমেন্ট আছে। আমি আজকে পড়তে পারছি না কারণ ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। সো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।